প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি কায়ার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 35 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। সীমার বাবা যদি এই ফ্যামিলিতে পুলিশ নিয়ে আসে, কেমন একটা ঘটনা ঘটবে। লোক জানাজানি হবে, সোসাইটি সবাই জানবে, মান সম্মান ইজ্জত কোথায় থাকবে, সামনে ইলেকশন। দেখ নীলিমা, তুই যেহেতু নদীর কাছে গেছস এই জন্য ওরা আমি নিয়ে আসছি, ওরা আমি বিয়ে করবো। ছি মারাইস না, ছি অন্য জায়গায় মারা। হ্যাঁ, আমি ওরে বিয়ে করবো, আমি এই বাড়িতে ওরে নিয়ে থাকবো, আমি 2টা বউ নিয়ে সংসার করবো। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি না অসুস্থ, তুমি আবার উঠে এলে কেন? আরে বাবা, ছেলেকে মানুষ করেছি, নাতিকে মানুষ করতে হবে না? এই সারা কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। বাসায় আসবে কেন? তুমি কই? চা খাওয়াইছিলাম, চা, 1 কাপ চা। তার আগে আপনি আমার পরিচয়টা লন। যে মানুষের কাছে টাকা থাকে না সেই মানুষের কথা কেউ শুনতে চায় না। ভাতের খিদা কি আর বাদামের পেট ভরে? তোর যে লোকজন দেখলাম, এইসব পোলাপান দিয়ে কাম হইব না। তোমার সাহস হয় কি করে কথাগুলো আমাকে বলা? আজকে তুমি না হয় যদি আমার কর্মচারী কাজ করতো না, তাকে আমি পুলিশে দিই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার। শুভ দুপুর। শুভ দুপুর। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। গল্প হবে, সাথে গানও তো আমরা শুনবো নিশ্চয়ই। জি। সাম্প্রতিক ব্যস্ততা কি নিয়ে? গান নিয়ে একটু বেশি ব্যস্ত নাকি অন্যান্য যে কাজগুলো নিজের কাজ সেগুলো নিয়েও ব্যস্ত আছেন? গান গাইছি, সুর করছি, মিউজিক করছি, অন্য শিল্পীদের জন্য গান বানাচ্ছি, নিজেও গাইছি, অন্যের সুরে গাইছি বা অন্য মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করছি। এই নিয়ে চলছে। মানে ব্যস্ততা গানকে ঘিরে, সেটা যেই প্ল্যাটফর্মেই হোক না কেন বা যেভাবেই হোক না কেন, পুরোটাই গান নিয়ে। আচ্ছা, সুর তো নিজের জন্য করেন, অন্য শিল্পীর জন্য আপনার সুর করা হয়, কোনটাতে বেশি কমফোর্টেবল মনে হয়? নিজের সুরে আসলে গাওয়াটা অনেক ইজি, আর নিজের সুরে অন্যকে গাওয়ানোটা কঠিন, আর অন্যের সুরে নিজে গাওয়াটা কঠিন। খুবই কমপ্লেক্স না আসলে, মানে নিজের সুরে নিজে গাইলে যে সুবিধাটা হয়, কারণ সুরটা আমার স্টাইলের, আমার চেনা জানা, বা আমি আমার কমফোর্ট জোনেই সুরটা করি, আচ্ছা, সেই হিসেবে ওটা ইজি হয়। কিন্তু যখন অন্য কেউ সুর করে সেটা গাইতে গেলে একটা চ্যালেঞ্জ তো চলেই আসে। স্টেজ শো করা হচ্ছে কি এখন? স্টেজ শো এই মুহূর্তে একটু কম, তারপরেও রিসেন্টলি কিছু স্টেজ শো করা হয়েছে, যেমন জিপিএ 5 যারা পেয়েছেন এসএসসি-তে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানে কদিন আগে নারায়ণগঞ্জে গান গেয়ে আসলাম। তো ভালোই লাগে স্টেজে পারফর্ম করতে। চমৎকার একটা অভিজ্ঞতাও ছিল সেটা নিঃসন্দেহে। কারণ হচ্ছে আমি নিজেও এই সংবর্ধনা পেয়েছিলাম। আচ্ছা। তো সেই একই জায়গায়, মানে আমি যে সেই স্টুডেন্টের জায়গায় ছিলাম, সেখানে এখন আমি পারফর্মারের জায়গায়। তো এই জিনিসটা খুব মজা ছিল, যদিও সেটা 18 বছর আগে। আচ্ছা, এইভাবে বললে কিন্তু শিল্পীর বয়স ধরা পড়ে যায়। পড়ুক, আমার লুকানোর কিছু নেই আর কি। আচ্ছা, জনম জনম এই শিরোনামে আপনার এবং কণাপুর, মানে সঙ্গীত শিল্পী কণার একটি গান রিলিজ হয়েছে সম্প্রতি, সেটা নিয়ে সাড়া কেমন পাচ্ছেন? সাড়া বলতে লাখখানেক ভিউজ হয়েছে। এখন ভিউজ হিসেবে ধরলে সাড়া আসলে খুব একটা ভালো না, কিন্তু আমি যদি সবার পজিটিভিটি বা সবার প্রশংসা বলি, যারাই দেখেছে তারাই খুবই প্রশংসা করেছে, যারাই শুনেছে গানটা সবাই প্রশংসা করছে, সবাই ভালো বলছে।
তো সেই হিসেবে আমি বলবো যে আমি মানে সারা পজিটিভই পাচ্ছি। আচ্ছা, এই গানটার কাজ শুরু হয়েছে কিভাবে বা কার উদ্যোগে এই কাজটি নেওয়া? এই গানটা আসলে 2022 সালে আমি সুর করেছিলাম, একটা অন্তরা এবং মুখরা, আর গানটা সুরের উপর লিখেছিলেন আহমেদ রিজভী ভাই। তো যে কোম্পানির জন্য গানটা করেছিলাম তারা গানটা পছন্দ করেনি তখন, তো পরে তাদেরকে আর দেওয়া হয়নি গানটা, আমার কাছে রয়ে গিয়েছিল 2 বছর। তো 2 বছর পর নাটাই মিউজিক তারা আমার কাছে একটা নতুন গান চাইলেন, যে একটা রোমান্টিক ডুয়েট গান চাইছি আপনার কাছে। তো আমি তখন ভাবলাম যে এই গানটাই কমপ্লিট করে দিই। তো আহমেদ রিজভী ভাইকে বললাম যে সেকেন্ড অন্তরাটা লিখে দিন আপনি, তো তিনি লিখে দিলেন। তো আমি ভয়েস দিয়ে দিলাম, মিউজিক করলেন, যদিও শ্যুটটা আমার, মিউজিক করেছে এমএমপি রনি। আমি ইচ্ছা করে একটু ডিফারেন্ট সাউন্ড বা ডিফারেন্ট আউটপুট আনার জন্য অন্য কেউ মিউজিক করেছে আর কি। তো রনি খুব ভালো মিউজিশিয়ান। তো আমি ভয়েসটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে ডুয়েট কার সাথে করা যায়। তো আমার মাথায় আসলো যে কনা আপু আমাকে অনেক স্নেহ করেন এবং তার সাথে দীর্ঘদিনের ওঠা বসা, আমরা একসাথে আড্ডাও দেই এবং কনা আপু আমাদেরকে প্রায় খুব খাওয়ান আর কি। আচ্ছা, কনা আপুর সাথে এবারই কি প্রথম কাজ? এটা আমার প্রথম কাজ কনা আপুর সাথে। তো আমি ভাবলাম যে কনা আপুকে একটু বলে দেখি, তিনি রাজি নাও হতে পারেন, কিন্তু তিনি আমাকে বললেন আচ্ছা তুমি আমাকে গানটা পাঠাও। তো আমি গানটা পাঠালাম, গানটা তিনি পছন্দ করলেন এবং বললেন যে হ্যাঁ আমি গানটা গাইবো। তো এভাবেই আসলে গানটা ফাইনালি হলো। আচ্ছা, সেই 2 বছর ধরে একটা জমানো কাজ সবার সামনে এসেছে, এটা নিঃসন্দেহে একজন শিল্পীর জন্য একটা ভালো লাগার বিষয়। এটা অবশ্যই আনন্দের। আর সবচেয়ে বড় কথা, গানটা কক্সেস বাজারে আমরা চিত্রায়ন মিউজিক করেছি, ভিডিও করেছেন। আমার সাথে পারফর্ম করেছে কাজল। কাজল আসলে নাটকের মানুষ, তো ও মিউজিক ভিডিও সেভাবে করেনি আগে, তো এটাই ওর প্রথম দিকের কাজ আমি বলবো। তো খুব ভালো লেগেছে। আর হচ্ছে সৈকত রেজা ভাই বানিয়েছেন ভিডিওটা, তো তার মেকিং তো আসলে দেশের মানুষ জানে যে খুবই ভালো। তো আমি আসলে জানি না কতটুকু ভালো হয়েছে, আমার জায়গা থেকে আমি পারফর্ম করার চেষ্টা করেছি, তো যারাই দেখেছে ভালো বলছে। আচ্ছা, মানে বলা যায় যে সাম্প্রতিক সময়ে গানের সাথে সাথে আপনি মডেল হিসেবেও আপনাকে দেখা যাচ্ছে। আমি সত্যি বলতে মডেলিং আরো অনেক আগে থেকেই করেছি। আমার আগের যে মিউজিক ভিডিও আছে, যেমন চোখের কি দোষ একটা মিউজিক ভিডিও আছে, জানো কি সখী, এরকম আসলে ওই সময় মিউজিক ভিডিওর প্যাটার্ন গুলো একটু ডিফারেন্ট ছিল। ইভেন আমার আরেকটা মিউজিক ভিডিও আছে জানো না তুমি জানো না। তো আমি আসলে অনেকদিন যাবতীয় পারফর্ম করছি, তো এইবার মনে হয় আমাকে দেখতে একটু ভালো লেগেছে, কারণ আমার তো চুল টুল বড় করে রেখেছে এবার। আমার মনে হয় লুকটা এবার একটু ডিফারেন্ট এসেছে। নায়ক একটা ব্যাপার চলে এসেছে, একটা ব্যাপার আনার চেষ্টা করেছি, জানি না কতটুকু এসেছে। আচ্ছা, এই যে গান গাইতে গাইতে কখনো নায়ক হওয়ার প্রস্তাব পেয়েছেন কি? এখনো প্রস্তাব পাইনি, তবে আমি প্রস্তাবের অপেক্ষায় আছি সত্যি বলতে। তার মানে প্রস্তাব পেলে সেটা করবেন? যদি সেটা ভালো কাজ হয় আমার মনে হয় যে আসলে করা উচিত, কারণ কোনো একটা জায়গায় নিজেকে আবদ্ধ না রেখে একটু এক্সপ্লোর করতে পারলে মনে হয় ভালো লাগবে। কারণ আমি তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখি যে যারা পপ আর্টিস্ট আছে সবাই কিন্তু মোটামুটি যারা গান গায় সবাই অভিনয় করে বা বিভিন্ন জায়গায় ক্যামিও ক্যারেক্টার করে। তো আমার এরকম ইচ্ছা আছে যে আমি কখনো না কখনো অভিনয় যদি মানে সুযোগ থাকে এবং যদি সেটা আমার সাথে যেমন ভালো চরিত্র হয়, আমি অবশ্যই ইচ্ছা আছে যে করব। অবশ্যই, মানে আজকের এই আমাদের এই আয়োজন যদি কোনো পরিচালক বা চিত্রনাট্যকার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কথাটি। তো সব পরিচালক ভাইয়েরা সবাই আছেন, হ্যাঁ, কেউ আমাকে বলে না, আমি এখন জানি না তারা আজকে এই টেলিভিশন অনুষ্ঠান দেখে বলবে কিনা আমি জানি না। তবে সবাই মানে অলমোস্ট এভরিওয়ান, মানে যারা বড় তারা অনেকেই আমার ফ্রেন্ড মানে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছেন। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই বিষয়টি তাহলে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার জানি যে আপনার চলো নিরালাই যে গানটি মানে চলচ্চিত্রে আমরা দেখেছি আপনাকে গাইতে, এই গানটি তো প্রচুর আসলে শ্রোতাপ্রিয় হয়েছে। একটা বড় মানে কাজ করে ফেলার পরে তখন শিল্পী হিসেবে কি একটু চ্যালেঞ্জ ফেস করেন যে আসলে ওই লেভেলের বা ওই মাপের কাজ করাটা আসলে কঠিন হয়ে যায় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ সবাই আমাকে জিজ্ঞেস করে যে এর পরে কোথায়। তা আমি বলেছিলাম যে চলনের পরে যে গানটা আপনারা খুঁজছেন সেটাই এই জনম জনম। আমি বলেছিলাম আমি কিন্তু আমার মানে 100% এফোর্ট দিয়ে সেই কাজটা করেছি, চেষ্টা করেছি, কিন্তু সময়টা আসলে এখন খুব কঠিন, কারণ একটা সলো আর্টিস্টের পক্ষে মানে একটা গানের প্রচারণা করা কতটুকুই বা সম্ভব। আমি আমার হাইয়েস্ট লেভেল অফ প্রচারণা করেছি, বলতে গেলে যে একদম লাজ লজ্জা ভেঙেই প্রচারণা করার চেষ্টা করেছি গানটার। তো রেসপন্স আমি এখনো হাল ছাড়িনি, রেসপন্স হয়তো আরো আসবে। লাখখানেক ভিউজ শুনলে মনে হয় খুব কম, কিন্তু একদম খুব কমও নয়। এটা ঈদ সিজনে আমি রিলিজ করেছি গানটা, তো খুব বেশি দিন হয়ও নি। হ্যাঁ, খুব বেশি দিন হয়নি, তো এখনই বলে দেওয়া যাচ্ছে না যে এই গানটার আর কোনো ভবিষ্যৎ নেই। তো আমি আশাবাদী এখনো। তো একটু চ্যালেঞ্জ তো থাকে। আর চলনীলায় আসলে এমন একটা মানে হাইট বা একটা হাইপ ক্রিয়েট করেছিল সে সময়, তো সেটা আসলে ছাড়িয়ে যাওয়া একটু কঠিনই হবে আমার জন্য।
বা আমার যে কো আর্টিস্ট ছিল আনিশা, ওর জন্য আমার মনে হয় যে একটু কঠিনই হবে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখি যে সামনে আসলে কাজ করে যাওয়াটাই মুখ্য। আমি কিন্তু চলনীলা গান রিলিজের পর একদিনও বসে থাকিনি। আমার কিন্তু নাটকের গান বা মিউজিক ভিডিও কাজ কিন্তু এসেছে একের পর এক। তো হয়তো সেগুলো ওই লেভেলের সাড়া পায়নি, কিন্তু যারাই শুনেছে সবাই প্রশংসা করেছে। ইভেন সিনেমার গানও এসছে। রিসেন্টলি আমার এবং ন্যান্সি আপুর একটা গান রিলিজ পেয়েছে, আহারে জীবন মুভির একটা ডুয়েট গান ছিল, সেটা রিলিজ পেয়েছে। সেটাও সেভাবে ভিউজ হয়নি, কিন্তু যারাই শুনছে সবাই খুব প্রশংসা করছে। আসলে এই যে ভিউজ দিয়ে একটি গান ভালো নাকি মন্দ বা সেই গানের মানদণ্ড বিচার করা, এটা আসলে খুবই বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে এটা আমরা কেউই খুব একটা সহমত প্রকাশ করি না বিষয়টাতে, কিন্তু তারপরও এখানে যেহেতু ব্যবসা বা একটা বাণিজ্য বলতে বিষয় জড়িত আছে মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং আপনি যেহেতু একজন পেশাদার সঙ্গীত শিল্পী, সেই জায়গা থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ কি বলে মনে হয়? ভিউজটা এখন একটা টেকনিক্যাল বিষয় বটে। একটা গান ধরুন যে সেভাবে রিচ পেল না, বা একটা সময় যে সময় সবাই একটু খেলা নিয়ে বিজি আছে, ধরুন যে কোপা আমেরিকা নিয়ে আছে কিংবা ওয়ার্ল্ড কাপ নিয়ে আছে, তো সে সময় আসলে গানটা কিন্তু একটু পেছনে পড়ে যায়। কিংবা ধরুন যে অনেক বড় একটা মুভি রিলিজ পেয়েছে, সবাই সেই মুভিটার গানের পেছনে আছে, তখন দেখা যায় যে ছোট ছোট যে আর্টিস্টগুলো কাজগুলো সেগুলো কিছুটা পেছনে পড়ে যায়। আসলে ভিউজটা একটা টেকনিক্যাল বিষয়, এটা কখনোই মানদণ্ডের বিষয় হতে পারে না। আর তারপরেও কি আসলে এক্সপেক্ট তো সবাই করে যে আমার গানটা একটু ভিউজ হবে, একটু ভিউজ পাবে, সেই এক্সপেকটেশনটা সবার থাকে। কিন্তু এখন আসলে আমার যেটা মনে হয় যে আসলে ভালো কাজ করে যাওয়াটাই এখন মুখ্য। একদিন না একদিন ভালো কাজের মূল্যায়ন একদিন না একদিন হয়তো হয়, সেই বিশ্বাসটা মনে রেখে কাজ করে যেতে হবে। ধৈর্য সহকারে কাজ করতে হবে। ধৈর্যটা খুব জরুরি, খুব বেশি। আচ্ছা, আমরা অনেকক্ষণ গল্প করেছি, এখন আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো। কোন গানটি শুনছি? আচ্ছা, প্রথমে যে গানটা গাইছি, গানটা লিখেছেন এম এ আলম শুভ, সুর করেছেন রেজওয়ান শেখ। গানটা গেয়েছিলাম আমি এবং অমন্তি সিথি, আজ একাই গেয়েছি। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাবে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া, আমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তোরে বইয়া চলে তোমারে লইয়া, মন হারিয়ে যায় আমার তোমায় ছুতে পেলে, ঘুম পালিয়ে যায় আবার তুমি কাছে এলে, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। বাহ বাহ, চমৎকার। আচ্ছা, এই যে এত প্রেমের গান, এত ভালোবাসার গান করেন, কখনো নারী ভক্ত যারা আছে তারা প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে কখনো? হ্যাঁ, অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। সেটা আজকে থেকে নয়, সেই ক্যারিয়ারের শুরু থেকে, আমার ক্যারিয়ার মানে অলমোস্ট 13 ইয়ার্স। তো এটা পাচ্ছি। অনেক সময় প্রেম হয়েও গেছে, আবার সেই প্রেম ভেঙেও গেছে। তো এরকম হয়েছে আমার জীবনে অসংখ্যবার। শিল্পীর ভক্ত থাকবেই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটা বড় কথা নয়। আচ্ছা, এবার একটু জানি যে চলচ্চিত্রের কথা বলছিলেন, যে চলচ্চিত্রের গান রিলিজ হয়েছে, একটি চলচ্চিত্রের গান, এরপরে কি নতুন কোনো চলচ্চিত্রের গান নিয়ে কাজ করা হচ্ছে, সেটা নিয়ে মনোযোগ দেওয়া হচ্ছে কিনা? এই মুহূর্তে আমার ওরকম আনরিলিজড আছে এরকম কোনো চলচ্চিত্রের গান নেই, যেটা সত্যি কথা। তো ন্যান্সি আপুর সাথে যে গানটা এলো, এটার প্রচারণা করছি। নাটকের গান আছে একটা, আমার এবং আতিয়া আনিশার গাওয়া, গানটা সুর করেছেন ইমন শাহ দাদা, গানটা লিখেছেন চলনীলার যে গীতিকার জনি হক ভাই। আচ্ছা, তো এই গানটা নাটকে যে ছোট ছোট পার্ট গেছে গানটার, ঈদ ভ্যাকেশন নাটকটার নাম, সিনেমাওয়ালা চ্যানেলে এসছে, এটা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ভাইয়ের নাটক। তা মুস্তফা কামাল রাজ ভাইয়ের নাটক কিন্তু অনেকটা ফিল্মি বলা যায়, কারণ তিনি অ্যাকচুয়ালি ফিল্মেরই মানুষ। তো সেই নাটকটার গানটা রিলিজের অপেক্ষায় আছে, কারণ নাটকটা আমি দেখেছি যে মানুষের প্রচুর কমেন্ট যে গানটা কবে আসবে, গানটা কবে আসবে, সবাই খুব অপেক্ষা করছে গানটার জন্য। তো সেই গানটার অপেক্ষায় আছি। এছাড়া আসলে মুভির গান এই মুহূর্তে যে আমার রেডি আছে বা রিলিজ হবে, এরকম কোনো গান এই মুহূর্তে মুভির নেই। ছোটবেলা তো আপনার গান শেখার শুরুটা বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবার কাছেই হাতে খড়ি বলতে গেলে যে সা ধরে দেওয়াটা, মানে বি ফ্ল্যাটে প্রথম সা ধরিয়ে দিয়েছিলেন তিনি। তো চিনেছিলাম যে এটাকে সা বলে, ওই যে নোট চেনাটা, সেটা বয়স কত ছিল তখন? কত হবে, 3-4 বছর, 5 বছর হাইয়েস্ট।
এরকম হবে। আচ্ছা, তারপর বাবার কাছ থেকে তো হাতে খড়ি, পরবর্তীতে আর কোন কোন ওস্তাদজির কাছে গান শেখা হচ্ছে? পরবর্তীতে আমি শিশু একাডেমিতে শিখেছি গান, সেখানে খোদাবক শানু স্যার ছিলেন এবং তারই একটা প্রতিষ্ঠান ছিল আনন্দম সঙ্গীতাঙ্গন, সেখানে আমি ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত শিখেছি। অনিল কুমার সাহা স্যার ছিলেন সেখানে ক্লাসিক্যালে। এছাড়া বড় হয়ে হচ্ছে আমি ইউডাতে মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, অনার্স করেছি মিউজিক সাবজেক্টে। তার আগে তো আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়তেন মনে হয়? হ্যাঁ, তার মাঝখানে আমি ইঞ্জিনিয়ারিং থেকে পরে ইউডাতে চলে আসা। ইউডাতে চলে গেছে। ইঞ্জিনিয়ারিংটা আমি আসলে ভালো লাগতো না বা আমার অনেক কঠিন লাগতো সত্যি বলতে, আমার মেধায় কুলোতো না, তো এইজন্য আমি ওটা ছেড়ে দিয়ে নাকি গানটাকে বেশি ভালোবাসতেন? এটাও একটা কারণ ছিল। তো তখন মনে হলো যে আমি আসলে মিউজিক নিয়ে পড়াশোনা করব। তো সেখানে আসলে আমার ক্লাসিক্যাল মিউজিকটা বলতে গেলে আবার নতুন করে শেখা শুরু হলো বড় হওয়ার পরে। তো সেখানে অসিত দে স্যারকে পেয়েছি। তো তার কাছ থেকে আসলে ক্লাসিক্যাল শেখার স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল। একটা পাল্টার শিট ছিল, সেই পাল্টা থেকে কিভাবে তান বানাতে হবে, মানে ইনস্ট্যান্ট, মানে আমরা ছোটবেলায় গান শিখেছি যখন ক্লাসিক্যাল, তখন তান খাতায় লিখে নিতাম। তো অসিত স্যারের কাছে যখন শিখেছি তখন আর ওই খাতায় মুখস্থ করার বিষয়টা ছিল না, কিছু পদ্ধতি শিখেছিলাম যে ইনস্ট্যান্ট বসে। তো আমি পরীক্ষার আগে খুব একটা প্র্যাকটিস করে যেতাম না, আমি দেখা যেত ওই পরীক্ষায় বসে আমি ইনস্ট্যান্ট মাথায় তান বানিয়ে আমি গেয়ে দিচ্ছি। তো আমার ওই মানে আমি যে খুব ভালো স্টুডেন্ট গানের তা না, বলতে গেলে আমি খুব ফাঁকিবাজ, মানে গানটাও যে ঠিক মতো শিখেছি তা না, এই সব কিছু অল্প অল্প শিখেছি। একটু গিটার বাজাতে পারি, একটু কিবোর্ড বাজাতে পারি, আমি খুবই ফাঁকিবাজ আসলে। তাও যেন কিভাবে গানের লাইনে ফাঁকিবাজ মানুষগুলো কিন্তু কাজ ভালো করতে পারে, তারা শর্টকাটে কিভাবে ভালো কাজ করা যায় এটার আইডিয়া। ওই ফাঁকিবাজ বলি প্র্যাকটিস করে যেতাম না, ইনস্ট্যান্ট বসে পরীক্ষা দিতাম, তারপরে কিভাবে যেন পাস করে গেছি আর কি। এই আচ্ছা, একদম শেষের দিকে চলে এসেছি, গল্প করতে করতে সময় একেবারেই শেষ। আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো আমরা, কোন গানটি শোনাবেন আমাদের? যে গানটা আসলে না গাইলে নয়, সবসময় গাই, চলো নিরালাই। হ্যাঁ, চলো নিরালাই। গানটি লিখেছেন জনি হক ভাই, সুর করেছেন নাভেদ পারভেজ, গেয়েছিলাম আমি এবং আতিয়া আনিশা। আজ আমি একাই গাইছি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়। চমৎকার, ভীষণ ভালো লাগলো। একটু ছোট্ট করে দুটো লাইনে যদি বলতেন যে আগামী দিনগুলো নিয়ে কি চিন্তা করছেন বা কিভাবে এগোতে চান, কিভাবে ভাবছেন, নিজের ক্যারিয়ারটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন? ক্যারিয়ারটা আসলে সম্পূর্ণ যে আমার হাতে আছে তা তো নয়, আমার চিন্তা থাকবে সবসময় ভালো কাজ করে যাওয়ার চেষ্টা থাকবে, যে আমার প্রতিটা কাজই যেন শ্রোতাদের ভালো লাগে, ভালো গাওয়ার, ভালো সুর করার কিংবা ভালো মিউজিক করার। বাকিটা আসলে সম্পূর্ণ ভাগ্যের উপর, শ্রোতা দর্শকদের চাওয়া পাওয়া এবং আল্লাহ পাকের ইচ্ছা যেটা হয় সেটাই আমি মেনে নেব। অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।